বন্ধুরা, গত ক্লাসে আমরা নদী, নৌকা, সাঁতারু রিলেটেড প্রবলেমগুলো দেখেছি। ওই প্রবলেমে যেই সূত্রগুলি আমরা শিখেছি সবগুলো ছিল সাধারণ ক্ষেত্রে। সাধারণ ক্ষেত্রে মানে কোনো স্পেশাল ক্ষেত্রে না। এখন আমরা আজকের ক্লাসে যেই সূত্রগুলো আলোচনা করব, যেই প্রবলেমগুলো আলোচনা করব, সেগুলোতে কোনো কেস মেনশন করে থাকবে। যেমন এরকম ন্যূনতম সময়ে কেস। সো আমরা দুইটা কেস নিয়ে আলোচনা করব, ন্যূনতম সময়ে পারাপার যখন হতে চায় বা ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপার যখন হতে চায়। তো দুইটা কেসের বেলায় আমাদের আগের সূত্রগুলোকে একটু মডিফাই করে নতুন নতুন সূত্র দাঁড় করানো হবে। আগে যে সূত্রগুলো শিখেছি ওগুলো সবসময় প্রযোজ্য সাধারণ ক্ষেত্র, আর এখন যে সূত্রগুলো প্রয়োগ করব সেগুলো আগেরগুলোকেই মডিফাই করে একটু শর্ট ভার্সনে নিয়ে আসব। তো শুরু করি। ন্যূনতম সময়ে মাঝি পারাপার হতে চায়, এই পার থেকে মাঝি ওই পারে যেতে চায় সবচেয়ে কম সময়ে ব্যয় করে। তো এই ক্ষেত্রে মাঝিকে আমরা কি সাজেশন দিতে পারবো? এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পারাপারে প্রয়োজনীয় সময়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা নিয়ে যদি আলোচনা করি, যেটা আমরা গত ক্লাসে শিখে এসেছি, ক্যাপিটাল টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তো আমরা কি চাচ্ছি? ক্যাপিটাল টিটাকে সবচেয়ে কম রাখতে চাচ্ছি, তাই না? ক্যাপিটাল টি এর মানটা কমাতে চাচ্ছি। সো ক্যাপিটাল টি এর মান কমানোর উপায় আমার কি আছে? আমি যদি ডি এর মান কমাই, ক্যাপিটাল টি এর মান কমবে, কারণ সমানুপাতিকে আছে। আমি যদি ভি এর মান বাড়াই তাহলেও ক্যাপিটাল টি কমবে। আমি যদি সাইন আলফার মান বাড়াই তাহলেও ক্যাপিটাল টি কমবে। কিন্তু চিন্তা করে দেখো, ডি এর মানটা কমানো এটা কি ইজি হবে? ডি এর মান আসলে কি বোঝাচ্ছে? প্রস্থ। তো প্রস্থ কি কমানো যাবে? প্রস্থ কিন্তু কমানো যাবে না। সো প্রস্থটা কিন্তু আমরা চাইলেই কমাতে পারবো না। তো ডি এর মানটা কিন্তু কমানো সম্ভব হবে না। আবার ভি এর মানটা বাড়ানো, ভি এর মানটা বাড়ানো অর্থ কি? ইঞ্জিনের বেগ বাড়ানো। ইঞ্জিনের তো বেগ প্রডিউস করার একটা ক্ষমতা আছে। ইনফ্যাক্ট সাঁতারের ক্ষেত্রেও মানুষের তো একটা ক্ষমতা আছে, এত বেগ সে প্রডিউস করতে পারছে সাঁতারের জন্য। তো ভিটাও কিন্তু বাড়ানোটাও গুড আইডিয়া না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন আলফার সাথে ক্যাপিটাল টি এইটার একটা রিলেশন দেখতে পারি। ক্যাপিটাল টি এর সাথে সাইন আলফা আছে ব্যস্তানুপাতিক। আমি টি কম রাখতে চাই, আমি যদি সাইন আলফাটাকে বাড়িয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমার টিটা কমে আসবে, পারাপারের প্রয়োজনীয় সময়টা কমে আসবে। তো আমরা যেটা লিখতে পারি, টি এর মান সবচেয়ে কম হবে তখনই যখন সাইন আলফার মান সবচেয়ে বেশি হবে, কারণ এটা ব্যস্তানুপাতিকে আছে। সাইন আলফার সবচেয়ে বেশি মানটা কত? সাইন আলফার রেঞ্জ জানি -1 থেকে +1 পর্যন্ত। দ্যাট মিনস সবচেয়ে বেশি মান হচ্ছে 1। তো আমরা টি মিনিমাম হবে, মানে পারাপারের প্রয়োজনীয়তার সময়টা সবচেয়ে কম হবে যখন আমার সাইন আলফার ভ্যালু 1 বসাবো। সাইন আলফা ইকুয়াল টু 1 হওয়ার অর্থ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়া। অর্থাৎ মাঝি যদি 90 ডিগ্রি কোণে রওনা দেয়, এই পার থেকে 90 ডিগ্রি কোণে রওনা দেয়, তাহলেই সে ওই পারে সবচেয়ে কম সময়ে পৌঁছাবে অ্যাকর্ডিং টু থিওরি। তো আমরা মাঝিটাকে তাহলে সাজেস্ট করব এই খাড়া লম্বা দিকে রওনা দিতে, অর্থাৎ ভি একদম বরাবর, প্রস্থ বরাবর রাখতে। কিন্তু দেখো, ভি যদি প্রস্থ বরাবর থাকে তাহলে আলফা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, বাট তখন কি থিটা যেটা মানে ডব্লিউটা কি আর খাড়া লম্বা দিকে থাকতে পারবে না? ডব্লিউটা একটু বেঁকে যাবে বলেছি। তো সে এই বরাবর রওনা দিলে স্রোতের ধাক্কার কারণে ডব্লিউটা কিছুটা বেঁকে যাবে, ডব্লিউটা এই বরাবর যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার নৌকার লব্ধি বেগ, এটা হচ্ছে আমার নৌকার রওনা দেওয়ার বেগ, এটা হচ্ছে লব্ধি বেগ। তো লব্ধি বেগটা কিন্তু একটু বেঁকে যাবে, এটা কিন্তু আর 90 ডিগ্রি কোণে থাকবে না এর সাথে। এটা কত কোণে থাকবে? থিটা কোণে থাকবে। এই থিটাটা আমরা বের করব। তার মানে ন্যূনতম সময় যখন পারাপার হবে তখন রওনা দিতে হবে 90 ডিগ্রি কোণে, বাট 90 ডিগ্রি কোণে পৌঁছাবে না। কত ডিগ্রি কোণে পৌঁছাবে সেটা আমরা বের করব। তো প্রথমেই আগে বের করে নিই, আমাদের পারাপারে যেহেতু সময় কম লাগবে, ওই কম সময়টাই কত সময় এটা বের করব। অর্থাৎ এখানে সাইন আলফার জায়গায় 90 ডিগ্রি বসালে তো সবচেয়ে কম সময় লাগে। তো আলফার জায়গায় 90 ডিগ্রি বসালে আমার টি যেটা থাকবে সেটা কি? মিনিমাম টি, সেটা হচ্ছে ডি বাই ভি এর সমান। অর্থাৎ তোমাকে যদি বলে একটা নদীর প্রস্থ হচ্ছে 200 মিটার, ওই নদীতে একজন মাঝি রওনা দিল 2 মিটার পার সেকেন্ড বেগে। সো মাঝিটা সবচেয়ে কম সময়ে ব্যয় করে ওই পারে পৌঁছাতে চায়, ওই সবচেয়ে কম সময়টা কত হবে? তাহলে তুমি এই ফর্ম্যাটটি ইজিলি ব্যবহার করতে পারো। জাস্ট প্রস্থ দরকার আর দরকার মাঝির বেগটা, এই দুইটা জিনিস ভাগ করলেই তুমি পেয়ে যাবে টি মিনিমাম। ওকে, তো আমরা ইজিলি এখানে সময়টা বের করে ফেলতে পারি। এবার আসা যাক পরের আলোচনাটাতে, অর্থাৎ যেটা বলছিলাম আমরা, যখন সে ন্যূনতম সময় ওই পারে পৌঁছাবে, 90 ডিগ্রি কোণে রওনা দিবে, ঠিক আছে, কত কোণে পৌঁছাবে আর কত বেগেই সে
পৌঁছাবে, মানে ডাব্লিউটা কত হবে। তো ডাব্লিউ যেহেতু লব্ধি বেগ, তো লব্ধি বেগের ফর্মুলাটা আমরা শিখে এসেছি, ডাব্লিউ ইকুয়াল টু শিখে এসেছি √u² প্লাস v² প্লাস 2uv cos আলফা। এটা ছিল আমাদের মূল সূত্র, গত ক্লাসে যেটা পড়ে এসেছি। আমরা জানি আলফার জায়গায় 90 ডিগ্রি বসাতে হবে কখন, আলফার জায়গায় 90 ডিগ্রি বসাতে হবে ন্যূনতম সময়ের ক্ষেত্রে। তো ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধির মানটা কি হবে, ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধির মানটা হবে √u² যোগ v² যোগ 2uv cos 90। সো cos 90 যদি বসাও cos 90 মান 0, তাহলে থাকবে w ভেক্টর মডুলাস ইকুয়াল টু √u² প্লাস v²। তো জাস্ট সাধারণ সূত্রটার মধ্যে cos 90 বসানোর কারণে কিন্তু এটা চলে এসেছে। লব্ধির মানের সূত্র আমরা পেয়ে গেলাম। এটা কখন ব্যবহার করতে পারবো লব্ধির মান হিসেবে, যখন ন্যূনতম সময়ে পারাপারের কথা বলে দেওয়া আছে। এবার আসি লব্ধির দিক, অর্থাৎ থিটার মানটা বের করব। যখন ন্যূনতম সময় পারাপার হবে তখন কত কোণে সে পৌঁছাবে, পৌঁছানোর কোণটা কত, থিটাটা বের করতে চাই। তো সাধারণ ক্ষেত্রে থিটার সূত্র শিখেছিলাম tan θ = v sin আলফা ডিভাইড বাই u প্লাস v cos আলফা। তো ওই সূত্রটার আলফাগুলোতে যদি 90 বসিয়ে চিন্তা করো, তোমাদের জন্য আগের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আগের ক্লাসের সূত্রগুলো অবশ্যই লেখা থাকলে এই ক্লাসটা মিলিয়ে দেখলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। সো v sin আলফা ডিভাইড বাই u প্লাস v cos আলফা, ওপরে sin 90 হওয়ার কারণে 1, নিচে u প্লাস v cos 90 হওয়ার কারণে v cos 90 এই পার্টটা চলে গেল 0 হওয়ার কারণে cos 90। তার মানে শুধু থাকলো কি tan θ = v বাই u। এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে লব্ধির যে দিকটা সেটা দৈর্ঘ্যের সাথে কত কোণে হবে সেই কোণটা বের করা। এটার জন্য দুইটা জিনিস দরকার, স্রোতের বেগ বা মাঝির বেগ, আর ইউ হচ্ছে স্রোতের বেগ বা স্রোতের বেগ, আর ভি হচ্ছে মাঝির বেগ। সো মাঝির বেগ আর স্রোতের বেগ জানা থাকলেই কিন্তু তুমি এই সূত্রগুলো ব্যবহার করতে পারো। তো আমরা এটা একটা কেস শেষ করলাম। এই কেসে যেগুলো বক্স করা আছে এগুলো সবগুলোই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ থাকতে হবে। এখন আমরা আরেকটা কেস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে। আগে স্লাইডে টার্গেট ছিল সবচেয়ে কম সময়ে ওই পারে পৌঁছাতে চাই, এখন টার্গেট হচ্ছে সবচেয়ে কম সময়ে না, আমি বরাবর ওই পারে পৌঁছাতে চাই। মানে আমি এখান থেকে রওনা করব আর আমি যেন বরাবর এখানে যেয়ে পৌঁছাবো। এইটা সাধারণত বাস্তব জীবনে কোথায় হয়, তোমরা যখন দেখবে এইখান থেকে একটা টার্মিনাল থেকে লঞ্চ রওনা দিল বা স্পিডবোট রওনা দিল, এখানে ধরো আরেকটা টার্মিনাল আছে। সো এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে সে যাবে, এই টার্মিনাল থেকে টার্মিনালে যাওয়ার সময় সে তো টার্গেট রাখবে এখান থেকে ওই টার্মিনালটাতেই যেন পৌঁছায়। এইখানে সে যদি এইভাবে যেয়ে পৌঁছায় তাহলে এখানে তো কোনো টার্মিনাল নাই, এখানে তো কোনো স্টেশন নাই, তো এখানে কিন্তু সে পৌঁছালে লাভ নেই। তো যখন এরকম টার্মিনাল ফিক্সড করা থাকে যে এখানেই আমার পৌঁছাতে হবে, তখন আমাদের এই ন্যূনতম পথ বা সোজাসুজি পারাপারটা ইম্পর্ট্যান্ট। তো সোজাসুজি সে যদি পারাপার হতে চায় তার মানে এই বরাবর সে তার ডাব্লিউকে রাখতে চেষ্টা করবে। তো সে তার ডাব্লিউটাকে রাখতে চেষ্টা করবে এই বরাবর, যেন সে সুন্দর মতে এখানে যেয়ে পৌঁছে যায়। তাই ডাব্লিউকে যদি সে এ বরাবর রাখে তাহলে ডাব্লিউ এর যে ইউ এর সাথে কোণ সেটাকে আমরা কী নামে জানি, থিটা নামে জানি। তার মানে সোজাসুজি পারাপার হওয়ার ক্ষেত্রে আমার থিটার মানটা ফিক্সড। থিটার মানটা আমার কত, থিটার মানটা আমার 90 ডিগ্রি। সো এই ক্ষেত্রে আমার থিটার ভ্যালুটা হচ্ছে ফিক্সড। তো ন্যূনতম সময়ের জন্য আলফার ভ্যালুটা ফিক্সড ছিল 90, আর সোজাসুজি পারাপারের জন্য বা ন্যূনতম পথে পারাপারের জন্য আমার থিটার ভ্যালুটা ফিক্সড, সেটা কত, 90 ডিগ্রি। তো আমাদের থিটার মান যদি 90 ডিগ্রি হয়, এই ক্ষেত্রে আলফা কত হবে, এগুলো কত হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমাদের ডাব্লিউটা এই বরাবর রাখতে হচ্ছে, সো ডাব্লিউটা যদি এই বরাবর রাখতে হয় তাহলে ভিটা কি আরেকটু দূরে যেয়ে থাকবে। সো আরেকটু দূরে যেয়ে কত কোণে থাকবে সেটা আমরা ধরে নিলাম আলফা। কিন্তু এখানে ফিগার থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, সেটা হচ্ছে কি, সেটা আলফার মানটা কিন্তু 90 হলে হবে না, 90-র চেয়ে বেশি হতে হবে। আলফা যদি 90-র চেয়ে বেশি হয় কেবল সেক্ষেত্রেই কিন্তু আমার থিটার ভ্যালুটা 90 হওয়া সম্ভব। সো আলফার ভ্যালুটা কত হবে 90-র চেয়ে বেশি সেটা আমরা বের করব। তো এই বের করার জন্য আমরা যেই সূত্রটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে সাধারণ ক্ষেত্রের সূত্র tan θ = v sin আলফা ডিভাইড বাই u প্লাস v cos আলফা। কারণ আমাদের এই ক্ষেত্রে কার মান আমরা জানি, থিটার মান আমরা জানি। সো থিটার মান বসানোর জন্য সূত্র দরকার। সো আমরা যদি লব্ধির সূত্রটা দিয়ে শুরু করতাম, w ভেক্টর মডুলাস = √u² যোগ v² যোগ 2uv cos আলফা যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু একটা ঝামেলা হতো কি ওখানে কোনো থিটা নেই। বাট tan θ = v sin আলফা ডিভাইড বাই u প্লাস v cos আলফা, এটা যদি ব্যবহার করি এখানে কিন্তু থিটা তোমার আছে। সো এইখানে আমি থিটার জায়গায় যদি 90 বসাই তাহলে দেখো কি থাকে, আমি একটু রাফলি করে দেখাচ্ছি তোমাদের। এখানে যদি 90 বসাও, ধরো এখানে তুমি 90 বসালে, তো এখানে যদি 90 বসাও, tan 90-র ভ্যালু কত, tan 90-র ভ্যালু তোমার ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। সো আমি এটাকে লিখতে পারি 1/2
0, সো এটা আমার 1/0, আর ডান পাশে আমার এই জিনিসটাই থাকবে, তো ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তো এখান থেকে আবার তুমি যদি পক্ষান্তর করলে তুমি এরকম একটা কিছু পাবে, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু পাবে 0, রাইট? সো জাস্ট আর গুণন করলাম। তো এখান থেকেও যদি কেউ লেখো, এটা লিখতে পারো যে কজ আলফা ইকুয়াল টু, জাস্ট পক্ষান্তর যদি করো, কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে এই যে এই টার্মটা আসলো, এটা কিন্তু একটা সূত্র আকারে আমরা লিখতে পারি। অর্থাৎ আমি থিটার জায়গায় 90 বসালে কজ আলফার একটা মান আসে, কজ আলফা একটা সূত্র আসে, কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তো আমি এই জিনিসটা মুছে ফেলছি, আমরা সূত্রটা স্লাইডে আনছি, সমস্যা নেই। তো কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, এটা আমরা ব্যবহার করতে পারবো কখন? সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আলফার মান নির্ণয়। অর্থাৎ আমি যদি এটাকে লিখি, তাহলে কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, তাহলে আমার এই সূত্রটা চলে আসে। তো এটাই কিন্তু আসলে তোমাকে যদি কখনো বলে একজন মাঝি সোজাসুজি ওপারে যেতে চায়, সে কত কোণে রওনা দিবে, তো তখন তোমার দুইটা জিনিস দরকার পড়বে, মাঝির বেগ কত আর স্রোতের বেগ কত। মাঝির বেগ এখানে বসাবে, স্রোতের বেগ এখানে বসাবে, তাহলে কজ ইনভার্স করলে তুমি আলফা পেয়ে যাবে, অর্থাৎ কত কোণে রওনা দিবে সেটা পেয়ে যাবে। যাই হোক, তো এবার আমরা আসি এরপরে, আমাদের এইটা তো গেল কজ আলফার ভ্যালু। সো আমরা এই ক্ষেত্রে লব্ধির যে মানটা, লব্ধির মানের নর্মাল সূত্রটা কী ছিল সেটা আমি একটু লিখে রাফ করে দেখাই আবার। তো নর্মালি আমরা শিখেছি ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ 2uv কজ আলফা। তো সবগুলোই ছিল রুটের মধ্যে। তো আমার এই কজ আলফা টার্মটার জায়গায় আমি কি লিখতে পারি? কজ আলফা টার্মটার জায়গায় আমি মাইনাস ইউ বাই ভি লিখতে পারি। সো আমি জাস্ট এতটুকু টার্মটা মুছে দেখাচ্ছি। সো কজ আলফার জায়গায় আমি লিখছি এখন মাইনাস ইউ বাই ভি। সো এটাতে আমি বসাচ্ছি মাইনাস ইউ বাই ভি। তো এখানে যদি আমি মাইনাস ইউ বাই ভি বসাই, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে তোমার এই ভি আর এই ভি কাটাকাটি চলে যাচ্ছে। এই ভি আর এই ভি কাটাকাটি যে এরকম একটা জিনিস তোমার থাকবে যে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এখানে একটা ইউ স্কোয়ার আছে, আবার এখানে কি প্লাস 2u ইন্টু মাইনাস ইউ, মাইনাস 2u স্কোয়ার হয়ে যাবে। তো এরকম একটা কিছু থাকবে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অর্থাৎ আমরা ডাব্লিউ একটা সূত্র কিন্তু এটা বলতে পারি যে ডাব্লিউ ভেক্টরের মান ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কখন এটা প্রযোজ্য? যখন ন্যূনতম পথে বা সোজাসুজি সে পারাপার হচ্ছে। তাহলে আমি এই জিনিসটা মুছে একবারে সূত্র আকারে তোমাদের লিখে দেখাই। তাহলে আমাদের ন্যূনতম পথের ক্ষেত্রে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে কিন্তু সূত্র পেয়ে গেলাম। কিসের সূত্র? লব্ধির মানের সূত্র, ডাব্লিউ ভেক্টরের মান ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কখন প্রযোজ্য? যখন সোজাসুজি পারাপার হবে, যখন মাঝি সোজাসুজি ও পারে যেতে চাবে, তখন কত লব্ধিবেগ তার হবে সেই লব্ধিবেগটাও পাওয়া যায় যদি তুমি আলাদা করে জানো স্রোতের বেগ কত আর সাঁতারুর বেগ কত। এখন আরেকটা টার্ম বাকি, সেটা হচ্ছে আমাদের পারাপারের প্রয়োজনীয় সময়টা কত। সোজাসুজি যদি পারাপার হতে চায় সেই ক্ষেত্রে তার পারাপারে কত সময় লাগবে সেটা জানতে চাই। তো এইটা জানার জন্য আমার যেটা সূত্র আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি থেকে। এস ইকুয়াল টু ভিটি মানে সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা ছিল অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ বাই সময়। তো সময় ইকুয়াল টু বলতে পারি কি অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তো দেখো এটাই কিন্তু ব্যবহার করেছি, সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পারাপার মানে প্রস্থপার ক্যাপিটাল ডি ডিভাইড বাই বেগ। এখন এখানে বেগ হিসেবে কোনটা ব্যবহার করেছি? লব্ধিবেগ। তোমরা বলতে পারো আগেও তো আমরা পারাপারের প্রয়োজনীয় সময় বের করেছি, কিন্তু তখন এই কনসেপ্টটা এস ইকুয়াল টু ভিটি কেন ব্যবহার করিনি? চিন্তা করে দেখো, আগে যতগুলো কেসই পড়েছি, ইনফ্যাক্ট এর আগের কেস, প্রথম ক্লাসের কেস, এগুলোর সবগুলোর ক্ষেত্রে ডাব্লিউ কি আর বরাবর ছিল না। একমাত্র ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলেই তো ডাব্লিউ ডি এর বরাবর, একমাত্র ডাব্লিউ আর ডি এই কেসটাতেই একই লাইন বরাবর পড়ছে। একই লাইন বরাবর পড়লে কি ওয়ান ডাইমেনশনাল হলে কি নবম দশম শ্রেণীর সূত্রগুলো খাটবে। অর্থাৎ নবম দশম শ্রেণীতে আমরা যে সমবেগের ফর্মুলা পড়েছি ওইটা কিন্তু শুধুমাত্র সোজাসুজি পারাপারের ক্ষেত্রেই খাটছে। তাই সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমরা পারাপারের প্রয়োজনীয় সময় বলতে পারি প্রস্থ ডিভাইডেড বাই লব্ধিবেগ, কারণ এক্ষেত্রে ডব্লিউ
আর ডি দুইটাই একই লাইনের ওপরে আছে, যেটা আগে ছিল না, তাই আগের কেসগুলোতে এই সূত্র খাটতো না। তো ডাব্লিউ এর সূত্র তো আমরা শিখেছি মাত্র, ডাব্লিউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। তার মানে পারাপারের প্রয়োজনীয় সময়ের একটা ফর্মুলা পেয়ে গেলাম। তো আমাদের প্রশ্নগুলোতে ফিগারগুলো খুব ভালো করে বুঝতে হবে। তোমরা আগের পেজের ফিগার, এই পেজের ফিগারগুলো খুব ভালো করে বুঝতে হবে, কারণ উদ্দীপক আকারে সাধারণত ফিগার দেওয়া থাকে আর প্রশ্নের উত্তর করতে বলে। সো এই ফিগারগুলো ভালো করে জানা থাকলেই কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবো। আর সূত্রগুলো প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা মাথায় থাকতে হবে। তো তোমরা অবশ্যই সূত্রগুলো চর্চা করবে। আর এখন আমরা এই সূত্রগুলো কাজে লাগিয়ে একটি সৃজনশীল প্রশ্ন করব, আর আমাদের পারাপারে প্রয়োজনীয় সময় বা এই সকল জিনিস সম্বন্ধে ধারণাটা আরও স্পষ্ট করব। তো এইখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, বোর্ডে আসা একটি সমস্যা। তো প্রশ্নটা দেখো কি দেওয়া আছে। এটা হচ্ছে আমার স্রোতের বেগ বাম থেকে ডান দিকে যাচ্ছে। ফিগার দেওয়া আছে, কয়েকটি অ্যারো দেওয়া আছে, কোণ দেওয়া আছে। প্রশ্নটা কি বলে দেওয়া আছে, প্রশ্নটা পড়লে বোঝা যাবে। চলো পড়ি। তো এখানে কি দেওয়া আছে, চিত্রানুযায়ী একটি নদী 31 কিলোমিটার প্রশস্ত, মানে এটা স্মল ডি এর মান, দুটি ইঞ্জিন বোট আড়াআড়ি পার হওয়ার জন্য এ হতে অভিন্ন বেগে, এটা ইম্পর্টেন্ট, অভিন্ন বেগে বলতে কি বোঝানো হচ্ছে, দুইটা বোট তো আছে এখানে, দুইটা বোট একই ভি নিয়ে রওনা করেছে, অভিন্ন বেগে যাত্রা শুরু করলো, মানে একই ভি নিয়ে তাদের রওনা করেছে, যাদের একটি এবি বরাবর আর অপরটি এসি বরাবর। তাহলে দেখো একটা নৌকা কি করেছে, এবি বরাবর রওনা করেছে, আরেকটা বোট এসি বরাবর রওনা করেছে, দুইটা অভিন্ন বেগ মানে একই বেগে রওনা করেছে। প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছালেও, মানে প্রথম বোটটা যেটা এবি বরাবর রওনা করেছিল সেটা এসি বরাবর পৌঁছালেও দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ দ্বিতীয় বোটটা যেটা এসি বরাবর রওনা করেছিল সেটা এডি বরাবর যেয়ে পৌঁছালো। স্রোতের বেগ দেওয়া আছে, দ্যাট মিনস ইউ এর ভ্যালু দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে 9 কিলোমিটার পার আওয়ার। তো প্রশ্নগুলো করব আমরা। প্রশ্ন দেওয়া আছে প্রথমটা, উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ হিসাব করো। দ্যাট মিনস দুইটা নৌকা তো একই বেগে রওনা দিয়েছে, ওই একই বেগ ভিটা কত দুই ক্ষেত্রেই বের করতে বলা হচ্ছে। দুই ক্ষেত্রে একই হবে, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছাবে কিনা সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে বলেছে। তো চলো প্রবলেমটা আমরা করি। তো আমাদের ফিগারগুলো যেহেতু দুইটা ফিগার একসাথে দেওয়া আছে, মানে দুইটা বোটের ঘটনা একসাথে বলে দেওয়া আছে, সো আমরা দুইটা বোটের ঘটনাকে আলাদা আলাদা ফিগারের মাধ্যমে একটু দেখতে চেষ্টা করি। প্রথম বোট, দ্বিতীয় বোট। তো এই ক্ষেত্রে দেখো প্রথম বোটের মধ্যে এটা আমার কি নদীর প্রস্থ দুই ক্ষেত্রেই আমি বাম থেকে ডানে দিলাম। প্রথম বোটের বেলায় সে রওনা দিয়েছে, পৌঁছেছে বরাবর, মানে দেখো যে পৌঁছেছে কি আর এইভাবে সোজা না, তার ডাব্লিউটা তার সোজা, আর রওনা দিয়েছিল কি এবি বরাবর। তো এই ক্ষেত্রে কোণের ভ্যালুগুলো একটু খেয়াল রাখতে হবে। এই কোণটা আমাকে দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। আবার এই কোণটা কত 90 না, তার মানে এটাকে কিন্তু আমি লিখে ফেলেছি। দেখো আলফার ভ্যালুটা কি লিখেছি 120। আর সে যেহেতু পৌঁছেছিল খাড়া এই বরাবর, মানে এবি বরাবর রওনা দিয়ে এসি বরাবর পৌঁছেছে, তাই এসি বরাবর পৌঁছালে 90 ডিগ্রি কোণে পৌঁছেছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমি আলফা জানি, থিটা জানি প্রথম বোটের বেলায়। এবার সে দ্বিতীয় বোটের বেলায় সে রওনা দিয়েছে এসি বরাবর, সে রওনা দিয়েছে এখান থেকে এসি বরাবর। ধরো আমি এটা একটু মুছে দিই। তো দ্বিতীয় বোটের বেলায় সে রওনা দিয়েছে এসি বরাবর, বাট সে কি এসি বরাবর পৌঁছেছে না, সে পৌঁছেছে এডি বরাবর। তো এসি বরাবর রওনা দিয়ে সে বেসিক্যালি এডি বরাবর পৌঁছেছে, অর্থাৎ দ্বিতীয় বোটের বেলায় যদি আমি ফিগারটা দেখি, সো রওনা দিয়েছে এসি বরাবর আর পৌঁছেছে হচ্ছে এরকম এডি বরাবর। বোঝা গেছে? সো এটা হচ্ছে আমার দ্বিতীয় বোটের ঘটনা। দ্বিতীয় বোটের জন্য কিন্তু আমরা কি জানি, আলফা জানি, থিটা জানি। সো আলফা কত, এসি বরাবর রওনা দিচ্ছে মানে খাড়া পৌঁছে গেছে, তো 90 ডিগ্রি, আর এডি বরাবর পৌঁছেছে, দ্যাট মিনস থিটা হচ্ছে 63.43 ডিগ্রি। আচ্ছা, তো আমরা দুই ক্ষেত্রে কিন্তু আলফা থিটা জানি, তো যে কোনো একটা ক্ষেত্র নিয়ে কাজ করলেই হয়। তোমরা যদি আগের ফিগারগুলো থিওরির সময় যখন পড়েছি তখন যদি মাথায় থাকে, তোমাদের বোঝা উচিত এটা হচ্ছে সোজাসুজি পারাপার ঘটনা, আর এটা হচ্ছে ন্যূনতম সময়ে পারাপার ঘটনা। ফিগারগুলোর সাথে মিলিয়ে দেখলে একই রকম ফিগার। তো যাই হোক, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব। সো আমার এক্ষেত্রে আমি সোজাসুজি পারাপার ঘটনা নিয়ে কাজ করছি। আমার দরকার ভিকে গ নম্বর প্রশ্ন অনুসারে। সো ভি বের করার জন্য প্রথম বোট মানে সোজাসুজি পারাপারের যে বোটটা আছে সেটার জন্য আমরা সূত্র শিখেছি cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। সো cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি লিখলাম। এখানে দেখো আমার আলফা কিন্তু জানা আছে, আলফা কত 120 বসাতে পারি, আবার ইউ জানা আছে 9 কিলোমিটার পার আওয়ার। সো আমি যদি ইউ আর আলফা বসিয়ে দিই,
ভিটাকে এক পাশে করে, তাহলে আমি ভিটা কিন্তু পেয়ে যাচ্ছি। যেহেতু আমি ইউকে বসালাম, যেহেতু আমি ইউটাকে বসিয়েছি কিলোমিটার পার আওয়ারে, সেহেতু আমি ভিকেও কিন্তু পেয়ে যাব কিলোমিটার পার আওয়ারে। তো আলটিমেটলি ক্যালকুলেটরে হিসাব করলে আমার আসে 18 কিলোমিটার পার আওয়ার। এটা আমার কিসের মান চলে আসছে? এটা আমার চলে আসছে যে প্রথম বোট কত বেগে যাত্রা করেছিল। আর যেহেতু প্রথম বোট যেই বেগে যাত্রা করেছিল, দ্বিতীয় বোট একই বেগে যাত্রা করেছিল, অভিন্ন বেগ, তো সেই অভিন্ন বেগটা আমরা পেয়ে গেলাম। এর পরের প্রশ্নটা বলেছে নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছায় কিনা। এটা কিন্তু প্রশ্ন করার আগেই উত্তর বলে ফেলা যায়। কেন? কারণ এটা জানি সোজাসুজি পারাপার ঘটনা, আর এটা ন্যূনতম সময়ে পারাপার ঘটনা। নামের মধ্যেই লুকিয়ে আছে এটা ন্যূনতম সময়, মানে এটাতে কম সময় লাগবে। কিন্তু যেহেতু আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বলতে বলা হয়েছে, সো আমরা গাণিতিক বিশ্লেষণ করে দেখাবো। তো আমরা আসো গাণিতিক বিশ্লেষণ যদি করে দেখাই, প্রথম বোটের জন্য পারাপারের প্রয়োজনীয় সময়, যেহেতু প্রথম বোট সোজাসুজি পারাপার হয়, সেই ক্ষেত্রে পারাপারের প্রয়োজনীয় সময় সূত্র আমরা শিখেছি ক্যাপিটাল T = D/W ভেক্টর মডুলাস, সো D/√v² - u²। সো আমি যদি এখানে বসাই, তো আলটিমেটলি D/W ভেক্টর মডুলাস v²/u² সব কিছুই আমার জানা আছে। গ নাম্বার ম্যাথ থেকে আমরা v এর ভ্যালু পেয়েছি, ইউ এর ভ্যালু দেওয়া ছিল 9 কিলোমিটার পার আওয়ার, ডি এর ভ্যালু দেওয়া ছিল 31 কিলোমিটার। তো আমি এসআই এককে নিচ্ছি না, বরং এগুলোকে কিলোমিটারে বসাচ্ছি আর নিচেরগুলোকে কিলোমিটার পার আওয়ারে বসাচ্ছি। তাহলে যেটা হচ্ছে আমার কিলোমিটার চলে যেয়ে থাকবে শুধু আওয়ার। দ্যাট মিনস আমি পারাপারের প্রয়োজনীয় সময়টা ঘন্টায় পাবো। 1.988 আওয়ার আমার হিসাব করে আসলো। এটা হচ্ছে প্রথম বোটের এই পার থেকে ওই পারে যেতে সময় কত লাগে। এবার সেই দ্বিতীয় বোটের জন্য পারাপারের প্রয়োজনীয় সময়টা আমরা হিসাব করব কোন সূত্র বসিয়ে? ন্যূনতম সময়ে পারাপারের প্রয়োজনীয় সময় যেটা ছিল সেটা বসিয়ে, যেটার ফর্মুলা আমরা শিখেছি T_min = D/v। যেহেতু এখানে আলফা হচ্ছে 90, তো আমি যদি বসাই ডি এর মান আর ভি এর মান, তাহলে আমি 31 বসালাম কিলোমিটারে আর 18 বসালাম কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমি হিসাব করলে আমার চলে আসে T_min এর মান 1.72 আওয়ার্স। দ্যাট মিনস এটা আমি কি পেয়ে গিয়েছি? দ্বিতীয় বোটের জন্য এই পার থেকে ওপারে যেতে প্রয়োজনীয় সময়টা কত। তাহলে আমি দেখো দুইটা বোটের জন্য প্রয়োজনীয় সময় বের করেছি, দেখলাম দ্বিতীয় বোটের জন্য সময়টা কম লাগে, যেটা অবশ্যই লাগা উচিত ছিল, কারণ এটা ন্যূনতম সময়ে পারাপার ঘটনা, তাই দ্বিতীয় বোট অপর পারে আগে পৌঁছাবে। তো আমাদের নদী নৌকা সাঁতার রিলেটেড এই কয়েকটি প্রবলেম আমরা আলোচনা করলাম। আরও অনেক প্রবলেম তোমরা আলোচনা করবে, তবে এই থিওরিগুলো যদি ভালো করে বুঝে থাকো, তাহলে নতুন করে আর কোনো থিওরি শেখার প্রয়োজন পড়বে না। এগুলো কাজে লাগিয়েই তোমরা যত ম্যাথ আছে নদী নৌকা সাঁতার রিলেটেড সবগুলোই করে ফেলতে পারবে। অবশ্যই প্রবলেমের সলভগুলো দেখার আগে নিজেরা একটু চেষ্টা করে নেবে। ধন্যবাদ সবাইকে।